নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা কোনো সাধারণ ইকোনমিক আপডেট নয়। আজকের এপিসোডটা হলো একটা জিওপলিটিক্যাল যুদ্ধের গল্প। একটা যুদ্ধের গল্প যেখানে কোনো মিসাইল ছোড়া হয়নি, কোনো বন্দুকের গুলি চলেনি, কিন্তু আঘাতটা লেগেছে সোজা গিয়ে বিশ্বের তথাকথিত সুপার পাওয়ারের ইগোতে। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে গ্লোবাল মিডিয়া এবং ওয়েস্টার্ন অ্যানালিস্টরা একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছিল। তারা বলছিল ভারত এবার চাপে পড়ে যাবে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন এবং ভারতের উপর চাপিয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড ব্যারিয়ার 50% ট্যারিফ। ভাবা যায়, আমেরিকার মতো একটা সুপার ইকোনমি যখন কোনো দেশের উপর 50% ট্যারিফ চাপায়, তখন সেই দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়ার কথা। কিন্তু বাস্তবতা কি হলো? আজ যখন আমরা কথা বলছি, তখন আমাদের হাতে এসেছে ভারতের ইকোনমির সেই রেজাল্ট শিট, যা দেখে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সবাই একেবারে হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা অপারেশন করব ভারতের Q2 জিডিপি নাম্বারের। আমরা দেখব কিভাবে ভারত আমেরিকার সমস্ত চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে 8.2% গ্রোথ রেট অ্যাচিভ করলো। আমরা এটাও দেখব যে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কেন ভারতকে আচমকা সি গ্রেড দিল। এর পেছনে কি কোনো পলিটিক্যাল মোটিভ আছে, নাকি এটা শুধুই একটা ডেটা ক্যালকুলেশন? এবং সবচেয়ে বড় কথা, উৎসবের মরশুম বা ফেস্টিভ সিজন এবং জিএসটি রেট কাটের প্রভাব ছাড়াই যদি এই গ্রোথ হয়, তবে আগামী দিনে ভারত কোথায় গিয়ে দাঁড়াবে? বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের গর্বিত করবে, কারণ আজ আমরা কথা বলবো শুধু সংখ্যা নিয়ে নয়, আমরা কথা বলবো ভারতের অদম্য সাহসের। তো চলুন সোজা ঢুকে পড়া যাক আজকের মেইন টপিকে। সবচেয়ে প্রথমে আমাদের বুঝতে হবে এই মুহূর্তের জিওপলিটিক্যাল প্রেক্ষাপটটা। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েছিলেন, তখন তার উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল। তিনি চেয়েছিলেন ভারতকে একটা ইকোনমিক চাপে ফেলতে। আমেরিকানরা ভেবেছিল ভারত হয়তো রাশিয়ার মতো একটা ডেথ ইকোনমি হয়ে যাবে এবং ব্রাজিলের মতো ভেঙে পড়বে। আপনাদের মনে করিয়ে দিই, ভারত ছাড়া একমাত্র ব্রাজিলই ছিল সেই দেশ যার উপর আমেরিকা একই ধরনের ট্যারিফ চাপিয়েছিল। কিন্তু ব্রাজিলের কি অবস্থা হলো? সেখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এতটাই বেড়ে গেল যে আমেরিকা বাধ্য হয়ে তাদের ট্যারিফ কমিয়ে দিল। কিন্তু ভারতের ক্ষেত্রে সিনারিওটা সম্পূর্ণ উল্টো। আমেরিকা ভেবেছিল ভারত তাদের কাছে এসে নেগোসিয়েশন করবে, ট্যারিফ কমানোর জন্য অনুরোধ করবে। কিন্তু ভারত সরকার কোনো অনুরোধ তো করেইনি, উল্টে নিজের ডোমেস্টিক মার্কেট বা ম্যানুফ্যাকচারিং পাওয়ারকে কাজে লাগিয়ে এমন এক পারফরমেন্স করে দেখালো যা ট্রাম্পের সমস্ত স্ট্র্যাটেজিকে ভুল প্রমাণ করে দিল। এখন আসি আসল কথায়, দ্য নাম্বারস। ভারতের Q2 অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে জিডিপি গ্রোথ রেট এসেছে 8.2%। হ্যাঁ বন্ধুরা, 8.2%, যেখানে গ্লোবাল এক্সপার্টরা প্রেডিক্ট করেছিল যে ভারত বড়জোর 7.4 গ্রোথ দেখাতে পারবে। ভাবুন একবার, যদি 7.4 গ্রোথ আসতো, তাহলে সেটাকে একটা ভালো পারফরমেন্স বলা হতো, কারণ গ্লোবাল ইকোনমি এখন স্লো ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর উপর আমেরিকার এই বিশাল ট্যারিফ, কিন্তু ভারত সেই সমস্ত প্রেডিকশনকে ভুল প্রমাণ করে দিয়ে 8.2% গ্রোথ রেট দেখিয়েছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা স্টেটমেন্ট। এটা বুঝিয়ে দেওয়া যে ভারতের অর্থনীতি এখন আর বাইরের দেশের দয়ার উপর নির্ভরশীল নয়। আমরা সেলফ সাস্টেনেবল হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছি। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করার মতো। সাধারণত যে কোনো দেশের ইকোনমিক সাইকেলে কি দেখা যায়? বছরের প্রথম কোয়ার্টারে বা Q1 খুব ভালো যায়, তারপর Q2তে গ্রোথ একটু কমে, Q3তে আরও কমে এবং Q4 বা বছরের শেষটা সাধারণত একটু ঠান্ডা বা ধীর গতির হয়। কিন্তু ভারতের ক্ষেত্রে এবার একটা সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে, যাকে বলা যেতে পারে একটা রেয়ার ইকোনমিক অকারেন্স। আমাদের Q2 এর রেজাল্ট Q1কেও ছাপিয়ে গেছে। মনে করে দেখুন, এর আগের কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে আমাদের গ্রোথ রেট ছিল 7.4%-এর আশেপাশে। তখন সবাই বলেছিল, আরে ট্রাম্পের ট্যারিফের প্রভাব তো এখনও পড়েইনি, আসল ধাক্কাটা বোঝা যাবে জুলাই থেকে সেপ্টেম্বরে।
সমালোচকরা তৈরি হয়ে বসেছিলেন যে জুলাই মাসে ট্রাম্পের ট্যারিফ লাগু হওয়ার পর ভারতের ইকোনমি নিশ্চয়ই ক্র্যাশ করবে। কিন্তু হলোটা কি? জুলাই থেকে সেপ্টেম্বর ঠিক এই ট্যারিফের চাপ সবচেয়ে বেশি থাকার কথা। ভারত দেখালো ম্যাসিভ 8.2% গ্রোথ। এখন প্রশ্ন হলো, এই 8.2% গ্রোথ এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে ভারতের ইন্টারনাল কনজামশন বা অভ্যন্তরীণ চাহিদার উপর। ভারত 140 কোটির মানুষের দেশ। আমাদের ডোমেস্টিক মার্কেট এতটাই শক্তিশালী যে বাইরের দেশ ট্যারিফ বাড়ালো কি কমালো তাতে আমাদের অর্থনীতির মূল কাঠামোতে খুব বড় ধস নামানো কঠিন। গত বছরের এই একই সময় অর্থাৎ গত বছরের কোয়ার্টার 2তে আমাদের গ্রোথ ছিল 5.4%। সেখান থেকে এক লাফে 8.2%-এ পৌঁছানো ইট ইজ অ্যাবসলিউটলি সারপ্রাইজিং। এবং আমি আপনাদের একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই নাম্বারের পর আমেরিকার সাথে ফিউচার ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তিতে ভারতের নেগোসিয়েশন পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এখন আমরা টেবিলের উল্টো দিকে বসে আমেরিকানদের চোখে চোখ রেখে বলতে পারবো, তোমাদের 50% ট্যারিফ সত্ত্বেও আমরা গ্রোথ করেছি, সুতরাং তোমাদের এই প্রেশার ট্যাকটিক্স আমাদের উপর কাজ করবে না। কিন্তু বন্ধুরা, গল্পের এখানেই শেষ নয়, পিকচার অভি বাকি হ্যাঁ। এই যে 8.2% গ্রোথ আপনারা দেখছেন, এর মধ্যে কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর মিসিং আছে, আর সেটাই হলো আমাদের তুরুপের তাস। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে জিএসটি রেট কাটের ঘোষণা করেছিলেন। খুব সিম্পল লজিক, সেপ্টেম্বর মাসে ঘোষণা হয়েছে, তার মানে এই কোয়ার্টারে এই জিএসটি কাটের কোনো ইম্প্যাক্ট বা প্রভাব পড়েনি। তার মানে এই যে 8.2% গ্রোথ, এটা এসেছে পুরনো জিএসটি রেট এবং হাই ট্যাক্স স্ট্রাকচার থাকা সত্ত্বেও। তাহলে একবার কল্পনা করুন, যখন এই জিএসটি কাটের সুফল সাধারণ মানুষের পকেটে পৌঁছাবে এবং মানুষ আরও বেশি কেনাকাটা করবে, তখন ইকোনমির কি অবস্থা হবে। সামনেই আসছে কোয়ার্টার 3, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর। এই সময়টা ভারতের অর্থনীতির জন্য গোল্ডেন পিরিয়ড। কারণ কি? কারণ হলো ফেস্টিভ সিজন। দিওয়ালি, ছট পুজো, ক্রিসমাস, দুর্গাপুজো, এই সময়ে ভারতীয়দের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা এবং খরচ করার প্রবণতা সবথেকে বেশি থাকে। যদি এই জিএসটি কাটের প্রভাব এবং ফেস্টিভ সিজনের কেনাকাটা এই দুটোকে আমরা ইকুয়েশনে যোগ করি, তাহলে কোয়ার্টার 3তে ভারতের জিডিপি কোথায় গিয়ে দাঁড়াবে? এক্সপার্টরা বলছে, যদি আমরা কোয়ার্টার 3তেও 7.5% বা তার বেশি গ্রোথ ধরে রাখতে পারি, বা যদি ভগবান চান আমরা আবার 8%-এর কাছাকাছি পৌঁছাতে পারি, তাহলে ভারতের অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট বা বার্ষিক প্রবৃদ্ধি একটা হিস্টোরিক লেভেলে পৌঁছে যাবে। সারা বিশ্ব অবাক হয়ে দেখবে যে গ্লোবাল রিসেশন এবং ট্রেড ওয়ারের মধ্যেও একটা দেশ কিভাবে রকেটের গতিতে এগিয়ে চলেছে। তবে বন্ধুরা, সব ভালো খবরের মাঝখানে কিছু কিন্তু থাকে, আর এখানেই আসে জিওপলিটিক্স। সম্প্রতি আপনারা হয়তো শুনেছেন, আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ভারতের ডেটা কালেকশন বা তথ্যের গুণমানকে তারা সি গ্রেড দিয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভারত কি তবে ভুল তথ্য দিচ্ছে? আমাদের জিডিপি নাম্বার কি ফেক? ওয়েস্টার্ন মিডিয়া এবং কিছু অ্যান্টি ইন্ডিয়ান লবি এই পয়েন্টটাকেই লুফে নিয়েছে। তারা বলছে, দেখো, আইএমএফ ভারতকে সি গ্রেড দিয়েছে, তার মানে এদের ইকোনমিক ডেটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আসুন একটু গভীরে গিয়ে এই রিপোর্টের পোস্টমর্টেম করা যাক। ওপর হেডলাইন পড়ে কোনো সিদ্ধান্ত আসাটা বোকামি হবে। আমি আইএমএফের সেই অরিজিনাল রিপোর্টটা স্টাডি করেছি, যেটা আপনারা আইএমএফ লাইব্রেরিতে গিয়ে আর্টিকেল 4 কনসালটেশন প্রেস রিলিজ হিসেবে খুঁজে পাবেন। পেজ নম্বর 70-এ তারা ডেটা ইস্যুজ নিয়ে কথা বলেছে। সেখানে তারা ভারতকে ওভারঅল সি গ্রেড দিয়েছে ঠিকই, কিন্তু কেন? এর প্রধান কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আমাদের বেস ইয়ার বা ভিত্তি বছর। ভারত এখনও জিডিপি ক্যালকুলেট করার জন্য 2011-12 সালকে বেস ইয়ার হিসেবে ব্যবহার করে। আইএমএফ মনে করে এই বেস ইয়ারটা অনেকটা পুরনো এবং আমাদের আরও রিসেন্ট বা সাম্প্রতিক কোনো বছরকে ভিত্তি ধরা উচিত। ভারত সরকার কিন্তু এটা নিয়ে বসে নেই, কাজ চলছে। খুব শীঘ্রই আমরা আপডেট বেস ইয়ার দেখতে পাবো এবং তখন এই গ্রেড অটোমেটিক্যালি বি বা এতে চলে আসবে। 2026 সালের মধ্যেই হয়তো আমরা এই আপগ্রেডেশন দেখতে পাবো। কিন্তু
মজার ব্যাপার হলো, যারা ভারতকে নিয়ে সমালোচনা করছেন বা সমালোচনা করতে ভালোবাসেন তারা কি দেখেছেন আইএমএফ চীনকে কি গ্রেড দিয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিবেশী এবং তথাকথিত অর্থনৈতিক সুপার পাওয়ার চায়না। আইএমএফের ওই একই রিপোর্টের পেজ নাম্বার 95-এ যান। সেখানে দেখবেন চায়নাজ ইকোনমিক ডেভেলপমেন্ট সেকশনে ডেটা এডিকুয়েসি অ্যাসেসমেন্ট চীনকেও ঠিক একই সি গ্রেড দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি আপনি গভীরে দেখেন তবে দেখবেন ভারত অনেক প্যারামিটারে চীনের চেয়ে এগিয়ে। যেমন গভর্নমেন্ট ফিন্যান্স স্ট্যাটিস্টিক্স বা সরকারি অর্থের হিসেবে ভারতকে আইএমএফ বি গ্রেড দিয়েছে, যেখানে চীন পেয়েছে সি। মনিটরি স্ট্যাটিস্টিক্সেও ভারত বেশ ভালো পজিশনে আছে। অর্থাৎ টেকনিক্যালি স্পিকিং ভারতের ইকোনমিক ডেটা চীনের চেয়ে অনেক বেশি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। অথচ ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হচ্ছে যেন শুধু ভারতের ডেটাতেই সমস্যা। আসলে এশিয়া মহাদেশের বেশিরভাগ ইকোনমিকে আইএমএফ সি বা ডি গ্রেড দিয়ে থাকে। এর পেছনে তাদের নিজস্ব কিছু হাই স্ট্যান্ডার্ড এবং অনেক সময় ওয়েস্টার্ন বায়াস বা পক্ষপাতিত্ব কাজ করে। ইউরোপের অনেক দেশকেও তারা ছাড়ে না। তাই এই সি গ্রেড দেখে ভয় পাওয়ার বা লজ্জিত হওয়ার কিছু নেই। বরং রিপোর্টের ভেতরেই আইএমএফ স্বীকার করেছে যে প্ল্যানস টুয়ার্ড আপগ্রেডিং রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স আর অ্যাডভান্সিং। অর্থাৎ ভারত যে তার ডেটা সিস্টেমকে উন্নত করার জন্য দ্রুত কাজ করছে সেটা তারাও মানছে। তাই এই গ্রেডিং সিস্টেমকে খুব বেশি পাত্তা না দিয়ে আমাদের ফোকাস করা উচিত গ্রাউন্ড রিয়েলিটির উপর। আর গ্রাউন্ড রিয়েলিটি হলো রাস্তাঘাট তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং বাড়ছে, ডিফেন্স এক্সপোর্ট বাড়ছে এবং জিডিপি 8.2% হারে গ্রো করছে। বন্ধুরা, এই পুরো পরিস্থিতি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পারফরমেন্স স্পিক্স লাউডেস্ট। ডোনাল্ড ট্রাম্প টুইটারে কি লিখলেন বা আইএমএফ কোন গ্রেড দিল, দিন শেষে এগুলোর কোনো মূল্য থাকে না যদি আপনার দেশের প্রবৃদ্ধি কথা বলে। ভারত আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি যে ভারত কোনো কাগজে বাঘ নয়। আমরা কারোর দয়ায় চলি না। আমাদের মার্কেট, আমাদের ডেমোগ্রাফি এবং আমাদের পলিসি আমাদের শক্তি। ট্রাম্প প্রশাসন ভেবেছিল ভারতকে কোণঠাসা করবে, কিন্তু ভারত পাল্টা মার দিল তার পারফরমেন্স দিয়ে। আগামী Q3 এর রেজাল্ট হবে আরও বেশি ইন্টারেস্টিং, কারণ সেখানে আমরা দেখব জিএসটি রেট কাটের আসল জাদু। যদি আমরা এই মোমেন্টাম ধরে রাখতে পারি তবে 2025 সাল হবে ভারতীয় অর্থনীতির জন্য এক গেম চেঞ্জার বছর। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী। আপনাদের কি মনে হয়? আমাদের এই গ্রোথ রেট কি বজায় থাকবে, নাকি গ্লোবাল রিসেশন আমাদের ছুঁতে পারবে? তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভারতের এই ইকোনমিক ভিক্টরি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।